ব্যাপারটা এত ধোঁয়াশা, এখানে মেডিকেল বুলেটিন জারি করা কেন হচ্ছে না আমি জানি না, ফলে সেই কারণে আরো ধোঁয়াশা সন্দেহ তৈরি হচ্ছে। খালেদা জিয়ার দেহটা এখানে আছে, রু চলে গেছে উপরে, মানে উনি সরাসরি বলেছেন যে উনি আর বেঁচে নেই। আপনার কাছে কি কোনো খবর আছে যে আসলে উনি বেঁচে আছে না বেঁচে নেই, এরকম কোনো? মৃত্যু হয়নি তা না, এটা ভারতীয় বহু উদাহরণ আছে। তিনি জীবিত বা মৃত যাই হোক, তাই যদি চলে যান বাংলাদেশ ছেড়ে, তাহলে আক্ষরিক অর্থে -2 প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে। এখন সত্যি সত্যি তার জীবিত থাকাটা এই -2 তত্ত্বকে খারিজ করার জন্য আজকে খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুব জরুরি। বাংলাদেশ -2 পথে চলেছে। আপনি দাদা আনলেন যে কাতারের বিমান, এটা নিয়ে আজকে কিন্তু প্রচুর লেখা লিখেছে, যে আমরা যতটুকু জানি যে কাতারের রয়্যাল এয়ার ফ্যামিলির যে আপনার এয়ার অ্যাম্বুলেন্স, এটা নাকি 7টা আছে। যেন আমি ইউরোপের বিভিন্ন দেশের যেখানে দেখি যে এই ধরনের বিমান 10-12টা মিনিমাম আছে, একটাতে যান্ত্রিক ত্রুটি হতে পারে, বাকিগুলো তো ঠিক ছিল। এখন মানুষ লেখালেখি করছে যে হয়তো মৃত লাশ টানবে না এই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, এই জন্য হয়তো তারা বলছে যে যান্ত্রিক ত্রুটি। আপনার কাছে কি মনে হয় বিষয়টা? না, আমি মৃত বা না, এমন হতে পারে যে একেবারে যিনি এরকম একটা মানে শায়িত অবস্থায় রয়েছেন, যার প্রায় প্রার্থিত আমরা যেটা সংবাদ থেকে জেনেছি তার কোনো জ্ঞান নেই, এবং মোহাম্মদ ইউনূস দেখা করেছেন, সেই হসপিটালে গেছেন, তিনি কোনো বিবৃতি দেন। তিনি কেমন আছেন খালেদা জিয়া কোনো তার প্রেস উইং থেকে বলা হয়েছে কি কি হয়েছিল, কে কে ছিল, কার সঙ্গে কথা হয়েছে ইত্যাদি আছে, কিন্তু খালেদা জিয়া কেমন আছেন এটা কিন্তু সেই প্রেস উইং এর বিবৃতি থেকে আসে। ফলে আমার ধারণা হচ্ছে এই কারণেই হয়তো হতে পারে যে খালেদা জিয়া দেশ ছাড়ে চলে যাওয়াটাই কিন্তু -2 তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করে, সেই কারণে হয়তো এই নিয়ে একটু চলছে নানা রকম। আমি জানি না অন্যত্র ভালো চিকিৎসা, ভারত সবাই তো চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে উচ্চ চিকিৎসার জন্য বিদেশেই যান, ভারতেও আসেন এবং অন্যত্রও যান, লন্ডনে যান। এবং লন্ডন থেকে যেহেতু শুনেছি তারেক রহমানের পক্ষে এখন আসা সম্ভব নয়, কারণ আমি যতদূর শুনেছি এটাই যে তিনি নির্বাচন ঘোষণা হলে আসতেন, কিন্তু নির্বাচন ঘোষণা যেহেতু না হয়, কারণ তিনি একজন রাজনৈতিক আশ্রিত এই কারণেই যে তার জীবনের বাংলাদেশের সংশয় আছে, সেই জন্য ব্রিটেন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তিনি যদি এখন বাংলাদেশে আসেন তাহলে তো তার মনে হলো তার জীবনের সংকট আর নেই, ফলে তার রাজনৈতিক যে স্মরণ যিনি যে পেয়েছেন সেটা বাতিল হয়ে যেতে পারে হয়তো। এতদিনে তিনি আমার মনে হয় তিনি বোধহয় প্রথম বোঝা গেল, আমি জানি না, যে বিএনপি নেতারাই বলতে পারবেন যে তার বোধহয় পাসপোর্টও ব্রিটেনের এখনো হয়নি, ফলে তিনি রাজনৈতিক আশ্রিত হিসেবে হয়তো ব্রিটেনে আছেন। সেই রাজনৈতিক আশ্রিত ব্রিটেনে থাকার নিয়ম হলো যদি তিনি ফের নিজের স্বদেশে ফিরে যান তাহলে তার আশ্রয়ে থাকা প্রয়োজন নেই, সেইটার কারণে তিনিও ফিরছেন না। তিনি ফিরবেন নির্বাচন ঘোষণা হবে, এই বিষয়ে ঠিকই। শারীরিক অবস্থা সম্পর্কে বাংলাদেশ সরকার একটা গোপনীয়তা মেনটেন করছে, এটা আরো রহস্য তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন তারেক রহমানের ওয়াইফ আসলেন আজকে, উনি দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে, 2 ঘন্টা উনি অনেকে ওখানে ছিলেন, এরপর উনিও কিছু বলেননি। এইদিকে সারা বাংলাদেশে এবং বিএনপির নেতারা অনেকে বলা বলি করছে যে তারেক রহমান দেশে আসতে পারছে না, তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার অথবা আমেরিকা। আপনি বিষয়টা কিভাবে দেখেন? আমার দেশের একজন নাগরিক আমার দেশে আসবে, এবং আমেরিকা কেন এটার পেছনে লেগে আছে? লাগাতে কোনো কারণ নেই, আমি তো আপনাকে আগেই ব্যাখ্যা করেছি, তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, এই কারণে পেয়েছেন বাংলাদেশে তার জীবন সংশয় হতে পারে। উনি যদি আসেন তাহলে রাজনৈতিক আশ্রয়টা বাতিল হয়ে যাবে, সেইটা তিনি বাতিল করতে চান না। তিনি যখন নির্বাচন হবে তখন তিনি হয়তো আসতে পারেন, তখন প্রধানমন্ত্রী হবেন, তখন প্রধানমন্ত্রী হতে পারেন, তখন তার রাজনৈতিক আশ্রয় বাতিল হলে কিছু এসে যায় না। কিন্তু তারেক রহমানের একটা মনে হচ্ছে যে সন্দেহ রয়েছে মনে, যে কখন আদৌ নির্বাচন করবেন কি করবেন না, দেবেন কি দেবেন না, তফসিল ঘোষণা হবে কি হবে না, এসব নিয়ে এখনো কিন্তু যতটাই বলা থাকুক, যেমন গত পরশুদিন আমরা জানি যে চিকিৎসকরা ঘোষণা করে দিলেন তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। আমরা জানতাম তিনি গতকালই আজ যেতেন শুক্রবার, কিন্তু সেটা পরিবর্তন করে এবার হলো তিনি যাবেন রবিবার।
তারপরে এখন জানানো হলো যে কাতারের বিমান নয়, অন্য বিমানে যাবেন, সেটাও জানানো হলো। সেই রকমই বাংলাদেশের যে ঘোষণাগুলো হয়ে থাকে, ঘোষণাগুলোর কোনো আমার মতে কোনো যথার্থতা নেই, সেটা বিশ্বাস করা ডিফিকাল্ট। ফলে যেমন ঘোষণা হয়েছে 10 তারিখে যাবে ইলেকশন কমিশন রাষ্ট্রপতির কাছে, খবর তো ছাপা হয়েছে, দাদু যাবেন কি শেষ পর্যন্ত মানে বিশ্বাস করা যাচ্ছে না। যেতে পারেন, কিন্তু এই বাংলাদেশ সম্পর্কে একটা পুরো অনাস্থা তৈরি হয়ে আছে। মানে এটা সাংবাদিকদের পক্ষে একটা খুব কঠিন সময়, যে যে খবর তিনি লিখছেন, আজকে বহু পরশুদিন লিখেছেন যে অনেকেই খবর খালেদা জিয়া, কেউ কেউ আবার এক্সক্লুসিভ করেছেন যে খালেদা জিয়া আজ চলে যাচ্ছে। তারা আজকে জানতে পারলেন, তারা বোকা বলেছে, কারণ তিনি জানেননি। তিনি যাচ্ছেন কিনা তাও নিশ্চিত নয়, তিনি যাচ্ছেন কিনা নিশ্চিত নয়, নির্বাচন হবে কিনা নিশ্চিত নয়, এমন একটা পরিমণ্ডলের মধ্যে বাংলাদেশ ঘোরাফেরা করছে। দাদা আপনি জানেন যে সম্ভবত 5 দিন আগে বাংলাদেশে একটা তদন্ত কমিশন রিপোর্ট বেরিয়েছে, যেটা আমাদের বিডিআর হত্যাকাণ্ড, এই 57 জন আর্মি অফিসার এবং কিছু বিডিআর সদস্য, মোট 72 জন। এটাতে এবার এই রিপোর্টে জড়ানো হয়েছে ইন্ডিয়াকে, যে ভারতীয় 1000 লোক এসেছিল, প্রথমে ওরা বৈঠক করেছে, এরপরে কিলিং মিশন সম্পন্ন করে সবাই চলে গেছে। তার মধ্যে 57 জন বা 62 জন কিভাবে গেছে কিভাবে আসছে এটা কোনো খবর নেই। তার মানে বাকি সবার খবরই হয়তো এই রিপোর্টে আছে, জানি না পুরোটা। এটা নিয়ে ভারতীয় মিডিয়া বা ভারতের জনগণ, ভারতের সরকার কি ভাবছে? এটা তো বিশাল একটা ব্লেম আপনাদের উপরে। ভারতের মিডিয়া প্রথমত খবরটাকে গুরুত্বই দেয়নি। আপনি যদি প্রধান মিডিয়া বলেন, প্রধান মেইন স্ট্রিম মিডিয়া, অনেকেই ছাপেইনি খবরটা। তারা ওটাকে মানে একটা পাগলের প্রলাপ জাতীয় কিছু একটা ভেবেছে, নিউজ ভ্যালু আছে বলে মনে করেনি। আর বাংলাদেশে এখন এরকম হচ্ছে, কেউ কেউ নানা রকম বলছেন, কেউ বলছেন ভারতকে টুকরো টুকরো করে দিতে হবে, নানা রকম কথা অনেকেই বলছে। প্রথম কথা যেটা এই কারণে বলা হচ্ছে না, যেটা আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, যে রিপোর্টটা অনেক দীর্ঘ। এই রিপোর্ট গুলো কেন জনতার জন্য প্রকাশ করা হয় যে হয় না, আমি এটাই খালি বুঝি না। যেমন শেখ হাসিনার যে ফাঁসির রায়, সবার জন্য ফাঁসি হয়েছে, ফাঁসির রায় হয়েছে সবাই জানেন, কিন্তু সেই গোটা রায়টা প্রকাশিত কিছু আইনজীবীকে দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে যেন প্রকাশ করা না হয়, কারণ এত হাস্যকর রায় তো প্রমাণ করতে পারবেন না, সেই কারণে তারা প্রকাশই করছেন না। এই রিপোর্টটাও তো প্রকাশিত নয়। দ্বিতীয় কথা, সব থেকে বড় প্রশ্ন আগে জিজ্ঞেস করা দরকার বাংলাদেশের সাংবাদিকদের, বাংলাদেশের সরকারকে, যে এই রিপোর্টটা পাওয়ার পর আপনারা কি রিপোর্টটা গ্রহণ করেছেন না খারিজ করেছেন। যদি গ্রহণ করে থাকেন তাহলে সেই অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে। আর যদি তিনি মনে করেন যে না, এই রিপোর্টটা খারিজ করেছি, বহু কমিশনের রিপোর্ট তো খারিজও হয়ে যায় না নানা কারণে, তো সেই কারণে হয়তো খারিজ যদি হয়ে যায়, এবং সরকার যতক্ষণ না বলছে, মানে এখন কোন একটা কমিশন হয়তো রিপোর্ট দিয়েছে, বহু ধরনের কমিশন হচ্ছে, অনেক কমিশন হয়েছে, অনেক কমিশন রিপোর্ট দিয়েছে, সংবিধান বদলের কমিশন অনেক কমিটি হয়েছে, সেগুলো সম্পর্কে সরকার কি সিদ্ধান্ত নিলেন। সরকার যদি সিদ্ধান্ত নেয় তখন নিশ্চয়ই ভারত সরকার তার জবাব দেবে। আপাতত ভারত সরকার যদি আমরা প্রশ্ন করে দেখি উচিত, তো ওরা বলছে একজন প্রাইভেট একটা কি ইনভেস্টিগেটর কি করেছে না করেছে তার উত্তর ভারত সরকার দেবে কেন? আগে বাংলাদেশ সরকার বলুক যে তারা রিপোর্টটা গ্রহণ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, রিপোর্টটা এত অস্বাভাবিক যে বাংলাদেশের বর্তমান সরকার ভারত বিরোধী হয়েও সেই ভারত বিরোধী রিপোর্টটা গ্রহণ করতে পারছেন না, বলতে পারছেন না যে এটা সঠিক রিপোর্ট। দাদা আপনি, ভ্লাদিমির পুতিন গতকাল ইন্ডিয়াতে এসেছেন, এবং আমি বয়স অনুযায়ী নিউজ যা দেখি, 30 বছর ধরে আমি বিভিন্ন নিউজ চ্যানেল দেখি, নিউজ খবর দেখি, কোন রাষ্ট্রপতি কোথায় গেলেন কিভাবে গেলেন। আমি কখনো দেখিনি যে কোনো রাষ্ট্রপ্রধান একটা ডেট দেওয়ার পরে এটাকে আগায় আনা হয় 7-8 দিন 10 দিন। এই প্রথম দেখলাম যে পুতিন উনি প্রায় 10 দিন এগিয়ে এনেছেন ভারতে। এটা কারণটা কি জিওপলিটিক্সের কোনো খেলা নাকি অন্য কিছু আছে? না, পুতিনের এই ভারত সফরের ঘোষণা যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে, তখন সেটা 5 এবং 6 ঘোষণা হয়েছে। 10 দিন আগের যেগুলো ছিল সেগুলো হয়তো স্পেকুলেশন ছিল, জল্পনা ছিল। আপনার কাছে মনে হতে পারে যে উনি অনেক আগিয়ে এনেছেন, কিন্তু সেটা হয়তো নয়। এবং তিনি গতকাল সন্ধ্যেবেলা এসছেন, প্রধানমন্ত্রী মোদী তাকে ব্যতিক্রমী প্রোটোকল দেখিয়ে এয়ারপোর্টে রিসিভ করেছেন।
একই গাড়িতে দুজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে তারা এসেছেন, বাসভবনে, সেখানে তাদের ডিনারে একান্ত বৈঠক হয়েছে। তারপরে আজকের আনুষ্ঠানিক বৈঠকগুলো হয়েছে, এবং এখনো পর্যন্ত আমি ওই যৌথ বিবৃতিটা সম্পূর্ণটা আমি আপনার প্রোগ্রাম আসার জন্য পড়ে উঠতে পারিনি। যে কোনো এই ধরনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক হলে আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েই থাকে, কারণ ভারত এবং রাশিয়া দুজনেরই বাংলাদেশে একটা ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে। স্বার্থটা হচ্ছে, আপনাদের তো মনে থাকবে যে নভেম্বর মাসে রাশিয়ার বিদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি ঘোষণা করেছিলেন যে শেখ হাসিনা জয়ী হলেও তিনি থাকতে পারবেন না, তাকে থাকতে দেওয়া হবে না, তাকে আমেরিকা সরিয়ে দেবে। এক, দ্বিতীয়ত আপনি হয়তো এটাও জানেন যে একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মিত হচ্ছে, যেটাতে ভারতও অংশগ্রহণকারী। ভারতের অনেক যন্ত্রাংশ তাতে হচ্ছে, ভারতের অনেক টেকনিশিয়ান ইনভলভ আছে। এবং ভারতে যে আলোচনা হয়েছে সে আলোচনার মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়েই আলোচনা হয়েছে। এবং কুদানকুলাম, যেটা ভারতের দক্ষিণ প্রান্তে, সেখানে এখন পর্যন্ত 6টার মধ্যে 2টো রিঅ্যাক্টর কার্যকর আছে, বাকি 4টেও কার্যকর করবে বলে পুতিন ঘোষণা করেছে। এখন বাংলাদেশের রূপপুর প্রকল্পের প্রসঙ্গ কি হলো, সেটা এখন আলোচনায় এসেছিল কি আসেনি, সেটা একটু হয়তো সময় লাগবে জানতে আর কি। তাহলে আমি বলতে পারি যে এই বিষয়টা নিশ্চয়ই আলোচনার টেবিলে থাকতেও পারে। দাদা, আজকে সারা ফেসবুক সয়লাভ অনেক জায়গায় এসেছে যে শেখ হাসিনার সাথে পুতিনের দেখা হতে পারে বা বৈঠক হতে পারে। একজন যেমন কমেন্টস করেছে, নমস্কার দাদা, পুতিনের সাথে কি শেখ হাসিনার দেখা হয়েছিল কিনা, এটা কি হওয়া সম্ভব বা এরকম কোনো খবর আপনাদের কাছে আছে? না, যে কোনো রাষ্ট্রপ্রধানের সফরসূচি প্রকাশ্যে ঘোষণা করা হয়ে থাকে। তার যে প্রকাশ্য সফরসূচি, তাতে এমন কিছু নেই যে যিনি শেখ হাসিনার সঙ্গে এখানে দেখা করবেন। এখানে গোপনে দেখা করার কোনো ব্যাপার নেই। এর আগে যতজনই কেউ বিদেশ থেকে আসে, আপনাদের ওখানে একটা রটে যে উনি তুলসী গাবাট কি দেখা করলেন গোপনে, এরকম রটে গিয়ে থাকে। পুতিন তো আমাদের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। আজ সন্ধ্যেবেলায় রাষ্ট্রপতি ভবনে যে নৈশভোজ হচ্ছে, সেখানে রাহুল গান্ধী আমন্ত্রিতই নন। তো ফলে এখন সেখানে শেখ হাসিনা, যিনি একটি বিদেশি রাষ্ট্রের মানে তিনি হচ্ছেন প্রায় আপনাদের ভাষায় কোট আনকোট পলাতক প্রধানমন্ত্রী, তার সঙ্গে এসে পুতিন দেখা করছেন, ব্যাপারটা আমার মনে হয় একটু কষ্ট কল্পনা। দাদা, যে 4-5 দিন আগে থেকে একটা নিউজ হচ্ছিল, যেদিন ওই শেখ হাসিনার রায়ের পরে, শেখ হাসিনা এবং আপনার আমাদের কামাল সাহেবের রায়ের পরে, এখন আমি জানি না আসলে ভারতে কত হাজার আওয়ামী লীগ নেতাকর্মী আছে, ভারত সরকারও কখনো বলে নাই এক শেখ হাসিনা ছাড়া, কিন্তু আমাদের প্রেস সচিব বলছেন যে ওনাকে ফেরত পাবে, প্রত্যাবর্তন হবে আপনার কামাল সাহেবকে। ভারতকে এমন কিছু বলেছে কিনা, বা প্রত্যাবর্তনের যে চিঠি দিয়েছে সেখানে কি বলেছে কিনা যে শেখ হাসিনা ছাড়া কামালকেও দিতে হবে? আমার যতদূর ধারণা, কামাল সাহেবকে ফেরত পাওয়ার চিঠি দেওয়া হয়। আমি যেটা শুনেছি শেখ হাসিনার বিষয়, কারণ কামাল সাহেব যে ভারতে আছেন এটা কোনোদিন ভারত সরকার অফিসিয়ালি বলেনি। যেটা অফিসিয়ালি বলেনি সেটাকে অনুমান ভিত্তি করে বাংলাদেশের সরকারের পক্ষেও চিঠি লেখা সম্ভব নয়। ফলে প্রেস সচিব সম্প্রতি যা বলেছেন তার কাছে কিছু জানি না কোন সূত্রে কি সূত্রে খবর পেয়েছেন তিনি, এবং আমি লক্ষ্য করছি গত 2-3 দিন ধরে তিনি একটু নীরব, একটু কম কথা বলছেন। যত কম কথা বলবেন তত বাংলাদেশের পক্ষে মঙ্গল, ততই মঙ্গল। তিনি যা বলছেন তাতে আরো সম্পর্ক তিনি বিগড়ে দিচ্ছেন। ফলে আমার মনে হয় তিনি তার নীরব থাকাটা বাঞ্ছনীয়, এবং তার কথা খণ্ডন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে ভারত কামাল সাহেবকে ফেরত দিয়ে মানে প্রত্যর্পণের বিষয়টাকে শুরু করবে। যার প্রত্যর্পণ চাওয়াই হয়নি তার প্রত্যর্পণ শুরু হবে, এমন তথ্য তিনি সন্ধ্যেবেলায় বলেছেন, নাকি কখন বলেছেন আমি সময়টা জানি না, রাত্রি 8টার পর বলেছেন কিনা তাও জানি না। তো এখন জানি না, তিনি তো বিদেশে সাংবাদিক, তো বিদেশি সাংবাদিকতা করতেন, বিদেশি সাংবাদিকদের দোষ গুণ ত্রুটি সবই তার আছে, সেটা আমি জানি। ফলে সেরকম আমিও বিদেশি হিসেবে আমারও সে একই দোষ গুণ ত্রুটি আছে। তো এখন তিনি সেই অবস্থায় বলেছেন কিনা আমি জানি না। সেটা অবশ্য আপনি সত্যই বলেছেন। আচ্ছা দাদা, আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে হয় না যে বাংলাদেশের সাংবাদিকরা আসলে
মুখ বন্ধ, যে তারা আসল সত্যকারের সংবাদ হয়তো প্রকাশ করতে পারছে না? এটা কি মনে হয় আপনার কাছে? না না না, এটা তো ঘটনা। তাদের জন্য আমার সত্যি খুবই সহানুভূতি আছে। আমি জানি তাদেরকে জীবিকার জন্য তাদেরকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। আর কিছু মানুষ আছে যারা আদর্শগত ভাবে ধরুন মুক্তিযুদ্ধের বিপক্ষে, তাদের কথা আলাদা। কিন্তু যারা বিপক্ষে নন তাদেরকেও নীরব থাকতে হচ্ছে শুধুমাত্র জীবিকার স্বার্থে। ফলে বাংলাদেশে যে স্বাধীনতার কথা বলা হয়, এই মুহূর্তে সকল স্বাধীনতা সকলে অর্জন করছেন, এটা একটা মেকি স্বাধীনতা, কোনো স্বাধীনতাই নেই। আর এটা তো ধরুন বাংলাদেশে তো সবচেয়ে আগে এটা বলা উচিত ছিল যে বাংলাদেশের ছাত্রলীগ করতো, যেসব ছাত্রীরা, তাদের প্রত্যেকে ডিগ্রি বাতিল করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা কি কোনোদিন ছাত্র দল যারা করতো তাদেরকে ডিগ্রি বাতিল করেছিলেন? আমার তো জানা নেই। না। এই সরকার নিজেদের দাবি করেন গণতন্ত্র প্রেমী, ছাত্রলীগ করার অপরাধে তাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তারা ছাত্র ছিল সেই রেকর্ডও বাতিল করে দেওয়া হয়েছে। এই ধরনের মানে স্বৈরতান্ত্রিক আচরণ আমি তো জানি না, আমি আর কোনো স্বৈরতান্ত্রিক দেশেও দেখিনি। শেখ হাসিনা সম্পর্কে অভিযোগ আছে অনেক, ঠিক আছে, গণতান্ত্রিক তিনি মেনে চলেননি, নিয়ম কানুন সব বললাম, কিন্তু তিনি তো সবই করে, এগুলো তো করেননি তিনি। ছাত্রদল করার অপরাধে, শিবির করার অপরাধে তাদের ডিগ্রি বাতিল করে দেবেন কিন্তু তিনি করেননি। এমনকি বরং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে শিবির করা ছাত্রদের তিনি একই ধরনের সরকারি চাকরিতে প্রবেশাধিকারের সুযোগ করে দিয়েছে। আজকে অনেকেই আছেন সরকারি চাকরিতে যারা একসময় শিবির করতেন, জামায়াতের লোক, কারণ তারা মাদ্রাসা থেকে শিক্ষিত হয়েছে। মাদ্রাসা এবং অন্য শিক্ষা ব্যবস্থাকে সমান করে দিয়েছিলেন শেখ হাসিনা। দুইটা কোশ্চেন আছে আমার, এরপরে আপনাকে ছেড়ে দিচ্ছি দাদা। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এই যে পুতিন এবং নরেন্দ্র মোদী ওনাদের যে বৈঠক, যে সফর, এই সফরে কি বাংলাদেশ পরিস্থিতি কি টেবিলে ওঠার সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হচ্ছে কি হচ্ছে না, যেহেতু রাশিয়া নিজেই আগে বলেছিল যে শেখ হাসিনাকে অপসারণ করা হবে, ফলে যেহেতু সংকট আসলেও আসতে পারে। কিন্তু আমি বলছি জয়েন্ট স্টেটমেন্টটা ভালো করে দেখলে আমি নিশ্চিত ভাবে বলতে পারবো যে আলোচনা হয়েছে কি হয়নি। জয়েন্ট স্টেটমেন্টটা একটু পরেই আসবে, এলে আমি আপনাকে তখন বলতে পারতাম।